আলহামদুলিল্লাহ পড়ে বলে বিয়ে কবুল করল সবাই। তবে মহিলাগুলো এখনও অদ্রিজার পানে অদ্ভুত চোখে তাকিয়ে আছে আর গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। প্রথমবার অদ্রিজার খারাপ লাগলো, সাইফানের অর্ধাঙ্গী হবার পর আর তেমন কিছু লাগছে না। রামিসা ঝামেলা করতে এসে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। এখন বিচলিত ও নাটকীয় ভঙ্গিতে ভাঙা ভাঙা গলায় সাইফানকে উদ্দেশ্য করে বলে, তুমি তো বিয়ে করে নিলে সাইফান, আমি তাহলে আসছি, বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে। কথাটা বলেই রামিসা দরজার দিকে পা বাড়াতেই অদ্রিজা উচ্চস্বরে গম্ভীর গলায় বলল, একটু দাঁড়ান। সাইফান চমকায়, তারপর অদ্রিজার পানে তাকায়। অদ্রিজা স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে সানাফকে নিজের কোল থেকে সাইফানের দিকে এগিয়ে দিয়ে বলে, ওকে একটু নেবেন। সাইফান সানাফকে কোলে তুলে নেয়, তবে অদ্রিজা কি করতে চাইছে তার বোধগম্য হচ্ছে না। অদ্রিজা সানাফকে সাইফানের কোলে তুলে দিয়ে উঠে দাঁড়িয়ে সবার দিকে একবার তাকায়, তারপর বিড়াল পায়ে এগিয়ে এসে রামিসার সামনে দাঁড়ায়। রামিসার মুখের দিকে তাকিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে সাইফানের দিকে তাকায়। সাইফান উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। অদ্রিজা শান্ত গলায় সাইফানকে প্রশ্ন জিজ্ঞেস করে, এখন আমরা বিবাহিত? সাইফান ঢোক গিললে বলে, জি। আমি আপনার বউ? জি। প্রাক্তন স্ত্রী থেকে বর্তমান স্ত্রী আপনার ওপর হক বেশি, তাই না? বিব্রত ঠেকল এই প্রশ্নে, তবুও মাথা নাড়িয়ে সম্মতি প্রদান করে সাইফান। রামিসা অবাক চোখে তাকিয়ে আছে। অদ্রিজা এবার মাথা ঘুরিয়ে রামিসের দিকে তাকিয়ে তার সারা মুখে দৃষ্টি বুলে অপেক্ষা না করে সশব্দে চড় বসিয়ে দেয় রামিসার গালে। সবাই হতবাক হয়ে যায়। রামিসা গালে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকাতে অদ্রিজা শক্ত গলায় বলে, মাঝরাতে ভদ্রলোকের বাসায় এমনভাবে আসার জন্য এবং চেঁচামেচি করে সিন ক্রিয়েট করার জন্য এই চটটা। কথাটা শেষ হতে আরও একটা চট দিয়ে বলে, এসে তামাশা করে আমার এবং আমার স্বামীকে জড়িয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য। তারপর আরও একটা ঠাটিয়ে চর মেরে বলে, এই চটটা হলো যতবার আমার পরিবারের কথা মনে পড়বে ততবার এই চটটার কথা মনে পড়বে। নেক্সট টাইম যেন আমি আপনাকে আমার বাসার আশেপাশে এবং আমার স্বামীর আশেপাশে না দেখি, তাহলে এবারের মতো ভুলে যাব আপনি আমার বড় এবং আমার স্বামীর প্রাক্তন স্ত্রী ছিলেন। এখন আপনি আসতে পারেন। চরগুলো এতটাই জোরালো ছিল যে লোকেরা এখনও নিজেদের হতভম্ব ভাব কমাতে পারছে না। অদ্রিজা ঘুরে সবার মুখ দেখল, তারপর আবার রামিসার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? এখনো বেহায়ার মতো দাঁড়িয়ে আছেন কেন? রামিসা অপমানে গালে হাত দিয়ে সবার দিকে তাকিয়ে সাইফানের দিকে তাকায়। সাইফান নিজে বোকা হয়ে আছে, সে কোনো কথা খুঁজে পাচ্ছে না। অদ্রিজা রামিসার দৃষ্টি অনুসরণ করে সাইফানের দিকে তাকায়। সাইফান হতবাক মুখ নিয়ে সানাফকে বুকে চেপে সোফায় বসে আছে। অদ্রিজা দেখল, তারপর প্রতিক্রিয়াবিহীন রামিসার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, উনি কিছু বলবে না, তাই এখন তাকিয়ে থেকেও লাভ নেই, আপনি এখন আসতে পারেন। রামিসা অপমানে থমথমে মুখ নিয়ে বলে, তোমায় আমি পরে দেখে নেব। পরে দেখার দরকার নেই, আমার কথা মনে পড়লে এই স্বরগুলো মনে পড়ে যাবে। কথাটা বলে ঠোঁট প্রসারিত করে হাসে অদ্রিজা। রামিসা রাগান্বিত মুখে দরজা দিয়ে বেরিয়ে যায়। এবার অদ্রিজা বাকি মানুষের দিকে তাকিয়ে দেখল সবাই এখনো চুপচাপ তাকিয়ে আছে। অদ্রিজা হাসলো, তারপর শান্ত চোখে তাকিয়ে বলে, মানুষের একটা বিপদ হোক, আপনাদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু তামাশার কথা বলেন, এই যে আপনারা কোত্থেকে চলে এলেন, এমন চলে আসেন। একটা বাহিরের মানুষের কথার ভিত্তিতে আপনারা তামাশা বানালেন, অথচ একবারও শুনতে চেয়েছেন আমার আর ডক্টরের সাহেবের সম্পর্ক কি না? আমরা একপাক্ষিক বিচার করে ডক্টর সাহেব আর আমার জড়িয়ে উল্টাপাল্টা কথা বললেন, চরিত্রে কালি লেপটে দিলেন। আসলে আপনাদের বলেই লাভ কি? সোসাইটি মানে এমন, হলে তাল বানানোর জন্য সবে উঠে পড়ে লেগে যায়। যাক, ভালোই হলো, এখন দয়া করে আপনারা আসতে পারেন। আপনাদের আমাদের কোনো দরকার নেই, দয়া করে আমাদের ফ্ল্যাটের সামনে আসবেন না। আমি চাই না আপনাদের এই মজার তামাশার কারণে আমার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে। এবার আসুন। অদ্রিজা শেষ কথা বলে লম্বা শ্বাস ফেলে। সাইফান হয়তো কিছু একটা বলতো, তবে অদ্রিজার রাগে মাথার ভেতর দপদপ করছে। কাউকে খুন করতে পারলে আপাতত শান্তি লাগলো।
কিন্তু এটা আপাতত কখনোই সম্ভব না। তাই মুখ ঘুরিয়ে এগিয়ে এসে সাইফানের সামনে এসে দাঁড়ায়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, ছেড়ে দিন, ওনারা গেলে দরজা বন্ধ করে আসবেন। একটা সিগনেচার, একটা কবুলে এত জোর, এত অধিকার বোধ। সাইফান ঢোক গিলল। তারপর অদ্রিজার শ্যামবর্ণের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে সানাফকে কোলে তুলে নেয়। অদ্রিজা সানাফকে কোলে তুলে হেঁটে ড্রয়িং রুমের মাঝে এসে আবারও থমকে দাঁড়ায়। তারপর পেছনে ঘুরে সাইফানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আপনার রুমে যাব নাকি গেস্ট রুমে? সাইফান ঢোক গিলল। কে যেন বলেছিল ছোট মরিচে ঝাল বেশি, কথাটা এখন মনে হচ্ছে প্রমাণ পেয়ে গেল। সবার মুখের দিকে তাকে আবারও অদ্রিজার পানে তাকে বলল, আমার রুমে। অদ্রিজা চলে গেল। অদ্রিজা যেতেই সাইফান লোকগুলোর দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপনারা যাবেন নাকি? যাচ্ছি, এই চলো চলো। কথাটা বলে সবাই বিদায় নেয়। বিদায় নিতেই দরজা বন্ধ করে দেয় সাইফান। তারপর একটা লম্বা শ্বাস ফেলে। পরিস্থিতি কোত্থেকে কোথায় তাকে নিয়ে গেছে অবিশ্বাস্য। খাবার টেবিলে খাবার এখনো পড়ে আছে, খেতে ইচ্ছে করছে না। অদ্রিজাও যে এত সব হবার পর খাবে না সেটাও সে বুঝতে পারল কেন যেন। তাই ধীর পায়ে এগিয়ে নিজের রুমের সামনে এসে দরজায় নক করল। ভেতর থেকে কোনো উত্তর এলো না। তাই দরজাটা হালকা খুলে মাথা ঢুকে রুমের দিকে তাকালো। অদ্রিজা সানাফকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা বুঝতে পারল না, কিন্তু সানাফকে তো খাওয়াতে হবে, না হলে এখন আর এই রুমে আসতো না সাইফান। তাই জড়তার সাথে দরজা ঠেলে ভেতরে ঢোকে সাইফান। অদ্রিজা টের পেতে গম্ভীর গলায় বলল, ওখানেই দাঁড়ান। শটান হয়ে দাঁড়িয়ে যায় সাইফান। কি একটা অবস্থা! ঝুপ করে উঠে বসে অদ্রিজা, তারপর রক্তলাল বর্ণের চোখে তাকে বলে, সবসময় কি এমন চুপি থাকবেন? লোকজন যা তা বলছিল, আর ওই কংগ্রাচুলেশন মিসেস ইয়াজিদ, রাখেন আপনার শুভেচ্ছা, জবাব দিন। ছেলেকে খাওয়াতে হবে, ওকে দিন। দেখুন ডক্টর সাহেব, যা জিজ্ঞেস করেছি তার আগে জবাব দিন। সেটার জন্য অনেক সময় পড়ে আছে, এখন আপাতত খেতে হবে। মেজাজ খারাপ হয়ে এলো অদ্রিজার। ঝুপ করে বিছানায় শুয়ে পড়ে সে। সাইফান দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ের রগে রগে এমন তেরামি নাকি আসতে ইচ্ছে করেই এমন করেছে কে জানে। ততক্ষণে অদ্রিজা গম্ভীর কণ্ঠে বলে, ছেলে নিয়ে যান, আমি দিতে পারবো না। আবারও শ্বাস টানল সাইফান। তার সাথে হচ্ছে কি এসব? মেয়েটাকে ঘরে জায়গা দিয়ে ঝামেলার পর এখন মনে হচ্ছে মেয়েটার ঘর, আর সে এমনি থাকতে এসেছে। কই সিজনের সাথে তো এমন তেরা জবাব দিতে পারেনি, তাহলে সাইফানের সাথে এমন তেরামি করার মানে কি? নিতান্তই ভদ্রলোক সাইফান। যদি এটা ভার্সিটি লাইফ হতো তাহলে অদ্রিজার এই তেরামি ছুটাতে ঘন্টার ব্যবধান হতো না। ছেলেকে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে অদ্রিজা বলে, এই রুমে আসবেন, কথা আছে আপনার সাথে। খবরদার যদি অন্য রুমে যান তো আপনার খবর আছে। আবারও ঢোক গেল সাইফান। এই মেয়ে এমন করছে কেন? রামিসাকে চড়ানোর দৃশ্য দেখে বাগবিতান্ডায় লিপ্ত হতে ইচ্ছে করছে না সাইফানের। কেমন ভয় ভয় লাগছে। সে তেমন ভীতু ছিল না, অথচ 1 আঙ্গুল বা 2 আঙ্গুলের মেয়ে রামিসার মতো মেয়েকে চড়াতে পারে। সে সব পারবে। সেখানে সাইফান কোন সাই? ছেলেকে কোনো মতে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে এসে বিছানায় রাখে। অদ্রিজা চোখ বন্ধ করে শুয়েছিল। সাইফান সানাফকে অদ্রিজার পাশে বিছানায় রেখে বিপরীত পাশে এসে বসতেই অদ্রিজা ঘুরে তাকায়। তারপর রাগান্বিত মুখে বলে, এখান থেকে উঠুন, উঠুন। আগে আমার সব প্রশ্নের জবাব দেবেন, তারপর বসবেন নাকি ঘুমাবেন আপনার ব্যাপার। সাইফান জোরপূর্বক হাসার জন্য ঠোঁট প্রসারিত করল। হলো না, তবে অদ্রিজার ঝাড়ি খেয়ে দাঁড়িয়ে গেল। তারপর মুখ ছোট করে বলল, পেটের দিকটা ব্যথা করছে, একটু বসি মিসেস। চোখ ছোট ছোট করে তাকায় অদ্রিজা। এই লোক কেমন ভীতু হয়ে আছে কেন? অদ্রিজা কি আসলে এমন কিছু করে ফেলেছে তাই লোকটা তাকে ভয় পাচ্ছে? তবু নরম হলে চলবে না অদ্রিজা। তোর মা তার সংসার বাঁচাতে পারেনি, সংসার করে মরেছে, তাই বলে তুই তো আর তোর সংসার বানের জলে ভাসিয়ে দিতে পারিস না। ওই রামিসা শাকচুনির হাত থেকে সবাইকে বাঁচাতে হলে এমন ভয়ই রাখতে হবে, আর এই ডক্টরকে আঁচলে রাখতে হলে এমন ভয় পাওয়া ভালো। অ্যাটলিস্ট ওই রামিসার সাথে কথা বলতে যাবে না। এসব ভেবে দম ছাড়লো। সাইফান অদ্রিজের উত্তরের অপেক্ষা আছে, তাই অদ্রিজা গম্ভীর মুখে বলে, বসুন, তারপর প্রথম থেকে সব বলবেন। সাইফান পেটের কাছ থেকে ধরে বিছানায় বসালো। তারপর বালিশ নিয়ে পিঠের পেছনে দিয়ে হেলান দিয়ে বলে,
ওই পাশের বেড সাইড টেবিলের ড্রয়ারে একটা 8 বক্স আছে, একটু দেবেন। অদ্রিজা উঠে এসে ড্রয়ার থেকে বক্স নেয়, তারপর আবার এসে নিজের জায়গায় বসে সাইফান বলে, আমি ড্রেসিং করব, আপনি কি তাকিয়ে থাকবেন? এমন নির্লজ্জ ভাবলে ভাবুন, আমার কিছু করার নেই, বিয়ে করেছি, সংসারও করতে হবে, তাই সব কিছু এখন নিজেরই করতে হবে। দ্রুত বলুন আর শার্টটা খুলুন, আমি ড্রেসিং করে দিচ্ছি। হতবাক চোখে তাকিয়ে থাকে সাইফান। তা দেখে অদ্রিজা নিজেই সাইফানের শার্টের বোতামে হাত দেয়। সাইফানও চমকে অদ্রিজার ছোট হাতটা চেপে ধরে বলে, কি করছেন জামাই সেবা? বোকা বনে যায় সাইফান, মাথার স্ক্রু কি ঢিলা নাকি এই মেয়ের? বিয়ে হয়েছে, কোথায় কান্নাকাটি করবে, অথচ এই মেয়ে এমন প্রতিক্রিয়া করছে যেন এটা হওয়ারই ছিল। অদ্রিজা চুলে একটা হাত খোপা করে, তারপর অন্য হাত দিয়ে সাইফান হাত সরিয়ে শার্ট উন্মুক্ত করে ব্যান্ডেজটা খুলে নিয়ে তারপর একটা তুলো নিয়ে তাতে স্যাভলন নিয়ে নেয়। সাইফান বোকার মতো অদ্রিজার ছোট মুখের দিকে তাকিয়ে আছে। অদ্রিজা প্রতিক্রিয়াবিহীন কাটা জায়গাটায় তুলোটা চেপে ধরে বলতে শুরু করে, আপনার আমার বিয়েটা যেভাবেই হয়েছে তো আমার একটা থাকার জায়গা লাগতো, আপনার বাচ্চা সামলানোর জন্য একটা বিশ্বস্ত মানুষ লাগতো, আর সানাফের দেখা শোনার জন্য তার কাছের কেউ। আমরা সবাই আমাদের স্বার্থ নিয়েই ছিলাম, তবে ভাগ্যবশত আপনি আমার স্বামী হলেন। আমি আপনার বউ আর সানাফের মা। এখন আগে কি হয়েছে তা না ভেবে সামনের দিনের কথা ভাবুন। আর একটা কথা মনে রাখবেন, বিয়ে একটা পবিত্র জিনিস। খোদাতাআলা স্বামী স্ত্রীর বিচ্ছেদ অপছন্দ করে। এখন কথা হলো, এসব কথা কেন আপনাকে বলছি? আমি আপনার স্ত্রী, আমি জানি না আপনার সাথে তার সম্পর্ক কেমন ছিল, কি হয়েছে, তবে আপনি আমাকে বলবেন, আমি শুনবো। তার আগে আমার দিকটা আপনার শোনা উচিত, জানা উচিত। কেন আমি সহজ হতে চাইছি, আজকের রাতটা আমি এই রুমে থাকবো, সব বলবো, আপনিও বলবেন। দুজনেরটা পরিষ্কার হবার পরে আগামীকাল আপনি সিদ্ধান্ত নেবেন, এই মিসেস অদ্রিজা ইয়াজিদের স্থান গেস্ট রুম হবে নাকি এই রুমে। শান্ত চোখে তাকালো সাইফান। অদ্রিজা কথা বলতে বলতে চোখ তুলে সাইফানের দিকে তাকালো, তারপর নিষ্পাপ হাসল। বড় অদ্ভুত লাগলো সে হাসি। সাইফান এখনও নির্বিকার। অদ্রিজা লম্বা শ্বাস টানলো, বলতে শুরু করে, যখন থেকে বুঝতে শিখলাম আব্বাকে আমাদের বাসায় খুব একটা পেতাম না, আসতো চলে যেত, আমাদের বাসায় খুব একটা থাকতেন না তিনি। আমি তখন জিজ্ঞেস করার মতো কিছুই খুঁজে পাইনি। আম্মাকে মাঝে মাঝে প্রশ্ন করতাম, আম্মা কেন আমাদের সাথে থাকে না আব্বা? প্রতিবার আম্মা হাসি মুখে প্রশ্ন এড়িয়ে দিত। তা তো বুঝতাম না, তবে এতটুকু বুঝতাম আব্বা আমাদের সাথে থাকবেন না। তারপর সময় গড়ালো, স্কুলে ভর্তি করালো আম্মা। স্কুলে যেতাম, বাচ্চাদের বাবা মা তাদের আনতে যেত। আমি দেখতাম, মন খারাপ করে মাকে জিজ্ঞেস করতাম, আব্বা কেন আমায় নিতে আসে না? আম্মা তখনও হাসতেন। ওই হাসির পেছনে একটা লুকায়িত যন্ত্রণা ছিল, তখন না বুঝলেও পরে বুঝেছি। আবারও সময় গড়ালো, আব্বা আসতো, আমিও বায়না ধরতাম, আব্বা আজকে থেকে যান, আজকে আমরা বাইরে ঘুরতে যাব, আর কত কত বাহানা, কখনই তো পূরণ হতো না। অদ্রিজা থামলো, তারপর কেমন অদ্ভুতভাবে যেন হাসলো। চোখের কোণ বেয়ে জল নামার আগে তা খুব সন্তর্পণে মুছে ফেলল অদ্রিজা। সাইফান দেখল, তারপর ঢোক গিলে ঘুমন্ত ছেলের দিকে তাকালো। একজন বাবা হয়ে এসব করা যায়? সে তো পারেনি অবশ্য, বলে লাভ কি? হুট করে অদ্রিজার ছোটবেলার কথা শুনে রামেশের কথা মনে উঠল। মনে মনে তাচ্ছিল্য হাসলো, জন্ম দিলে কি আর বাবা মা হওয়া যায়? সাইফানের ভিতরকার এক সত্তা চেঁচিয়ে বলে, না, হওয়া যায় না। আবার অদ্রিজার কথায় মন দেয় সাইফান। অদ্রিজা ঢোক গিলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করে, আমার যখন বয়স 11 মনে হয়, তখন বুঝতে পারলাম আমার আব্বার একমাত্র পরিবার না, আমরা আব্বার। তার আরও একটা পরিবার আছে, বড় মা আর আড়িমা আপু ছিল সেই পরিবারে। আম্মা আব্বার ব্যাপারগুলো বুঝতো, তবে সে জানতো না সে আব্বার দ্বিতীয় পক্ষ ছিল। রাতে আব্বার সাথে আম্মার তুমুল ঝগড়া হয়, তারপর আব্বা চলে যায়। সকালে সব দিনের মতো ঘুম থেকে উঠলাম, তবে পাশে আম্মাকে না পেয়ে একটু অবাকই হয়েছিলাম। যদিও আম্মা সকালে রান্না করতে সকাল সকাল উঠত, কিন্তু ঘরের মাঝে তেমন কোনো আঁচ পাইনি, তাই কেমন মন উলট পালট হয়ে উঠল। আমাদের রুমের বারান্দা ওয়াশরুম দেখলাম, মাকে পাইনি, তাই আমাদের রুম থেকে বেরে হয়ে কিচেনে এবং বাকি সব চেক করে পাশের রুমে গেলাম। দরজাটা হালকা চাপানো ছিল, ওই রুমটা সবসময় বন্ধ থাকতো,
তাই নিজের মনে সন্দেহ প্রাধান্য দিয়ে রুমের দরজা ঠেলে খুলতে আমার চোখে যা ভেসে উঠল তা আমার জীবন উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। থম্মালো অদ্রিজা। সাইফান আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। ততক্ষণে ব্যান্ডেজ শেষ। এতদিন একটা জ্বলনী ভাব থাকলো, আজকে কথার মাঝে ড্রেসিং করার সময় তো একটু অনুভব হয়নি সাইফানের। সে জানে এটা কেন হয়েছে, তাই প্রতিক্রিয়াবিহীন রইল। অদ্রিজার চোখে জল জমা হয়েছে, তা মুছে নিয়ে আবারও তাচ্ছিল্য হাসল। তারপর শান্ত স্বরে বলল, আম্মা সুইসাইড করেছে। আমি অবশ্য ছিলাম না, বুঝতে অসুবিধা হলো না, কিন্তু অবাক করার বিষয় হলো আমি কান্না করিনি, একটু কান্না করিনি। কিন্তু আব্বা আর আম্মার ওপর চাপা অভিমান হলো। আমি ভাবলাম আব্বাকে কল দেব, কিন্তু অনেক সকাল হওয়ার কারণে আমি কল দিইনি। ঘরে রাতের যা ছিল তা খেলাম, পুতুল খেললাম, তারপর ভাবলাম একটু স্কুলে যাব, তারপর আবার যাইনি। আমি খুব নির্দয়, তাই না? হয়তো আমার কষ্ট লাগেনি, অদ্ভুত রাগ উঠেছিল। কেমন রাগ জানেন? খুন করার মতো রাগ। আজকে যখন ওই সোসাইটির লোকেরা আসলো, উল্টাপাল্টা কথা বলল, আমার মন খারাপ হয়নি, আমার রাগ লেগেছিল, ওই খুন করার মতো রাগ। কিন্তু প্রকাশ না করার কারণে কেঁদেছিলাম। আমার রাগ উঠলে কান্না আসে, আটকাতে পারি না। এতটুকু বলে শ্বাস ফেল অদ্রিজা। সাইফান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এত সাবলীলভাবে কখনো কাউকে এসব বলতে দেখেনি সাইফান। ভীষণ অবাক হলো, সাথে বুঝতে পারল অদ্রিজাও তার মতো শান্ত চরিত্রের এক নারী। তবে চুপচাপ থাকে, কিন্তু রেগে গেলে মানুষও খুন করতে পারবে। কিন্তু এবার কেন যেন অবাক হলো না সাইফান। অবাক হতে চেয়েও পারল না, শ্বাস ফেলল, তারপর আবারও অদ্রিজার দিকে তাকালো। অদ্রিজা একটু সরে বসল, কারণ ব্যান্ডেজ করা শেষ। তাই এত কাছে আপাতত লোকটার অনুমতিবিহীন না সেটাই ভালো। অদ্রিজা শ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, সকাল 11:30টার দিকে আব্বাকে কল দিলাম। আব্বা বলল ব্যস্ত আছে, সে পরে কথা কল দিবে। আমি আব্বার কলের অপেক্ষা করলাম। আব্বার কল এলো দুপুর 2টার পরে। আব্বাকে জানালাম আম্মা সুইসাইড করেছে। আব্বা তারপর জানালো সে আসছে। তার আসতে আসতে 4:30টার বেশি, সাথে পুলিশও এলো। আম্মাকে পুলিশ নিয়ে গেলেন। পোস্টমর্টেম হলো। আম্মা রাতের দ্বিতীয় প্রহরে, অর্থাৎ আমি ঘুমিয়ে যাওয়ার পরেই গলায় দড়ি দিয়েছিলেন, যার কারণে শেষ সময়ে তার শরীর পচতে শুরু করে। আবার টাকা দিয়ে আমার শরীর কোনো মতে নিজের কাছে এনে একটা এতিমখানা সহ কবরস্থান দেখে আম্মাকে কবর দেওয়ার ব্যবস্থা করল। সাথে আমার জায়গা হলো ওই কবরস্থানের পাশের এতিমখানায়। বড় হলাম ওখানে, শান্ত, নির্জীব, নিষ্প্রাণ। কাটলো দিন। তারপর যখন 18 হলো, এতিমখানার নিয়ম অনুযায়ী ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আব্বাকে কল দিয়ে জানালাম। তখন আব্বা যেয়ে ওই এতিমখানা থেকে নিয়ে এলো আরিমা আপুদের বাসায়। ওইখানে 10 মাস থাকলাম। আরিমা আপুর মা ঝামেলা করেছে অনেক, তবে এতিমখানায় যে ঝামেলায় দিনের পর দিন কাটিয়েছি তার থেকে কম লেগেছে এসব। কিন্তু যখন বিয়ের জন্য সিজানকে বলল, আমি আগে থেকে অনেক কিছুই নজরে রাখতাম, শুধু কখনো কাউকে বলা হয়নি। দেখা করতে যেয়ে ভাবলাম ওখান থেকে পালাবো, কিন্তু মাঝে আপনি আশায় সব ভণ্ডুল হলো। বাসায় ফিরে আপুকে সব বললাম। আপু পালাতে সাহায্য করলো। তারপর ওনার ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা থাকলেও ভালো ভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, আপনার সাথে দেখা হলো। আর আমার জন্য আপনাকে সমস্যা পোহাতে হয়েছে তা ভেবে ভয় পেয়েছিলাম। তারপর সব আপনার সামনেই। এই আমার ছোট জীবনের লম্বা যাত্রা। কথাটা বলে লম্বা লম্বা শ্বাস ফেলে ঠোঁট এলিয়ে হাসল। তারপর ঢোক গিলে সানাফের দিকে তাকালো। শরীরে হাত বুলালো সানাফের। তারপর আবারও শান্ত স্বরে বলে, বুঝার পর থেকে আম্মার এমন ভাঙা জোড়া সংসার দেখে মনে মনে পণ করেছিলাম, আর যাই হোক, যাকে বিয়ে করব তার ব্যাপারে সব জেনে শুনে বিয়ে করব। আর যাই হোক, তার দ্বিতীয় পক্ষ হতে পারবো না, তবে ভাগ্য দেখুন তাই হলো। আপনার হয়তো আব্বা কোথায় জানার ইচ্ছে আছে, সে নেই, মানে আছে, আমি তার সাথে কথা বলি না। ব্যবসার জন্য বেশিরভাগ সময় বাসার বাইরেই থাকতো, এখনো থাকে, তাই তার সাথে আমার যোগাযোগ নেই। খিকখিক করে তাচ্ছিল্য হাসলো অদ্রিজা। তারপর বলে, এখন আমার অনেক অদ্ভুত লাগছে, তাই না? এই যে প্রথম দিন একটা মানুষকে কেমন দেখলাম, আর তাকে নববধূ রূপে এত নিকৃষ্ট মানুষ হিসেবে তার অতীত শুনছেন। আমার আপাতত এমন কিছুই মনে হচ্ছে না। আমার বিয়ে হয়েছে, আমি আপনাকে মেনে নিয়েছি। আপনি যদি স্বামী স্ত্রী রূপে সম্পর্ক ঠিকঠাক করতে চান, আমি তাতেও রাজি, তবে শর্ত আছে। যদি আমার হন তাহলে আমারই হতে হবে, পিছনে ফেরা যাবে না। যা চলে গেছে তা চলে গেছে।
যদি আপনি পিছনে ফিরে চান তবে আমি আপনাকে কি করব আমি নিজেও জানি না। এখন আপনি হয়তো অবাক হচ্ছেন যে আমি কোনো শর্ত দিচ্ছি। আমি আমার মায়ের ভাগ্য পেতে চাই না। আমি আপনাকে আমার ছেলে সানাপ তো আমারই ছেলে, এখন সবাইকে সামলে নিতে পারবো। সানাপকে নিয়ে ভাববেন না যে তার ছোটবেলায় বাবা মায়ের ওসব দেখে বড় হয়েছে, সে অ্যাটলিস্ট তার বাচ্চাদের ওইসব ফেস করতে দেবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন, কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে, আপনাকে শক্ত থাকতে হবে। রামিশের সাথে আপনার কি হয়েছে আমি জানি না, আমি সব শুনবো, কিন্তু আমি চাইবো যদি আমায় মেনে নেন তাহলে বাকিদের পিছুটান ছেড়ে আমায় আর আমার ছেলেকে আপন করতে হবে। আর না হলে বলে দেবেন চলে যাব। সমস্যা কোথায় যাব খুঁজবেন না, সমস্যা নেই, আমি বিয়ে করব না, দাবি নিয়ে আসবো না, আর কোনো ঝামেলা করব না। কিন্তু মনে রাখবো একদিনের জন্য আমার বিয়ে হয়েছিল, আমার একটা ডক্টর স্বামী ছিল, আর 3 বছরের আদুরে আর তুলতুলে ছানা না মানে ছেলে ছিল। অদ্রিজা নিজের কথা বলে থামলো। সাইফান এতটা সময় চুপ করে অদ্রিজা সব কথা শুনল, তবে জবাবে কি বলা উচিত সে জানে না। তার অদ্রিজাকে সিম্পেথি দেখাতে ইচ্ছে করছে না, তবে এতটা সময় একটা জিনিস সে ঠিক ধরেছে, তা হলো অদ্রিজাকে ডক্টর বলতে ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। অদ্রিজা স্বাভাবিক ভঙ্গিতে সানাফের শরীরে এখনো হাত বুলিয়ে দিচ্ছে। এইবার সাইফানের মনে হলো তার দিক থেকেও সব বলা উচিত, তাই মৃদু শব্দ করে গলা পরিষ্কার করে সাইফান। তারপর লম্বা শ্বাস টানে। সাইফানের দৃষ্টি আকর্ষণ করার ভঙ্গি বুঝতে পেরে অদ্রিজা প্রশ্নবিদ্ধ মুখে তাকালো। সাইফান সানাফের দিকে তাকে বলে, রামিশা আর আমি ব্যাচমেট ও বন্ধু ছিলাম, তাই আমাদের বাসায় ওর অবাধে আসা যাওয়া চলত। ছোট থেকে ওর মা ছিল না, বাবা আর ওর ছোট সংসার, তাই আমার মা ওকে ভীষণ আদর করত। আর আমার ওর সাথে চলাফেরার এত সময় পার হবার পর কখন যে ওকে ভালো লাগলো বুঝতেই পারলাম না। যদিও কখনো কাউকে বলা হয়নি। মেডিকেলে 3rd ইয়ারে ওঠার পর ওর বাবা ওকে বিয়ের জন্য জোর করলো, ও স্বীকারোক্তি দেয় ও আমাকে ভালোবাসে এবং ও নিজে আমায় প্রপোজ করলো। আমার ছোট বোন সাবরিনার সাথে এসব কিছু শেয়ার করলে সাবরিনা বলল বাসায় রামিশাকে সবাই পছন্দ করে, শুধু বড় আপা ছানা, তাই ওর মনে হয় না কোনো ঝামেলা হবে। তাই আমিও সব কিছু ভেবে 5 মাস পর রাজি হই। যদিও আমি আগে থেকে ওকে পছন্দ করতাম, তাকেও কখনো বুঝতে দেইনি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। আমি ফাইনাল ইয়ারে উঠতেই মা কীভাবে যেন টের পেয়ে গেল এসব কথা। তারপর বাবাকে বলতেই বাবা রামিশার বাবার সাথে কথা বললেন। ওদের ছোট ঝুটঝামেলাহীন সংসার আর আমাদের দিক থেকে আমাদের পরিবারের বেশ নামডাক ছিল, তাই বিয়ের প্রস্তাব রামিশার বাবা ফেলতে পারেনি। আমাদের ঘরোয়াভাবে বিয়ের ব্যবস্থা করে। তারপর আমাদের ছোট সংসার, আমাদের পড়ালেখা কমপ্লিট করে। রামিশা গাইনি ডক্টর আর আমি নিউরোসার্জন। তারপর দিন ভালো ছিল। হুট করে একদিন জানতে পারি আমার এক কলিগের সাথে ওর পরকীয়া আলাপ চলছে, সাথে শারীরিক সম্পর্ক বিদ্যমান ছিল। আর এই জিনিসটা ঘটে আমার অবর্তমানে। আমি 4 মাসের জন্য এমার্জেন্সি অপারেশন ও হসপিটালের থেকে আমাকে বাছাই করে দেশের বাইরে পাঠিয়েছিল। তখন ওই 4 মাসে রামিশা আমার হসপিটালের এক কলিগের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। পরে দেশে ফিরে এসব নিয়ে আমাদের ঝামেলা হয়। ও রাগ করে ওর বাবার বাড়ি চলে যায়। আমি রাগ করে আর ওকে ফিরে আনতে যাইনি। ওখানে 6 মাস ছিল। তারপর হসপিটালের কোনো এক সিজারের ভুল চিকিৎসার কারণে বাচ্চাও মা মারা যাওয়াতে রামিশার লাইসেন্স বাতিল করা হয়। এইসব ট্রমা নিতে না পেরে রামিশা ড্রাগ অ্যাডিক্টেড হয়, সাথে সুইসাইড অ্যাটেম্পও করে। ওর বাবা মেয়ের এত সব ডাউনফল দেখতে না পেরে স্ট্রোক করে। আমার হাতেই তার চিকিৎসা হলো। তার মেয়ের হয়ে সে মাফ চাইলো, লজ্জিত হলো সব কিছু জেনে। যত যাই হোক, আমি তো রামিশাকে ভালোবাসতাম, তাই ওই মৃত্যুসজ্জা লোকটার কথা ফেলতে পারিনি। মাফ করে মেনে নেই। তবে রামিশার ক্লাব, পার্টি, নেশাদ্রব্য, ড্রাগ এসব কমাতে পারলাম না। তাই ওর বাবার সাথে আলোচনা করে রিহ্যাব সেন্টারে পাঠালাম। ওখানে থাকায় 2 মাসের মাথায় ওর বাবা মারা যায়। আবারও শান্ত হয়ে ওঠে রামিশা। তাই রিহ্যাব সেন্টারে মোট 3 মাস রেখে বাসায় আনলাম। তারপর সব স্বাভাবিক। আমি ভাবলাম এখন সব স্বাভাবিক। সানাফের আগমনটা তার কিছুদিন বাদেই, যদিও আমাদের কাছে এমন একদম অনাকাঙ্ক্ষিত ছিল। তবে আমি ভীষণ খুশি হলেও রামিশা খুশি ছিল না। উল্লেখ্য যে স্বাস্থ্য সচেতন ও বিউটি ফ্রিক ছিল, তবে বাসার সবার এত উৎসাহ দেখে কিছু বলতে পারেনি। আর আমি যেহেতু নিজে ডক্টর, তাই ভয়ে কোনো ঔষধ খেতে সাহস করেনি। কেন করেনি তা পরে বুঝতে পারি। এসব কিছু যখন শান্ত,
তখন যখন ওর প্রেগন্যান্সির 5 মাস চলে তখনও সিজনের সাথে। কথার এই পর্যায়ে এসে নাক মুখ কুঁচকায় সাইফান। অদ্রিজা নিশ্চুপ। সাইফান আবার বলতে শুরু করে। তখন আমি প্রতিক্রিয়া করিনি। বাচ্চার কথা ভেবে চুপ ছিলাম। গায়ে হাত তোলা আমার ধাতে নেই, আর না আমি কাপুরুষের মতো গায়ে হাত দেব। কথা বলা আমাদের আগে থেকেই কম ছিল, কিন্তু তারপর থেকে আমাদের কথা বলা একদমই বন্ধ। 6 মাসের মাথায় টের পেলাম ও আবারও সেই ডক্টরের সাথে কথা বলতে শুরু করে। এসব নিয়ে আমাদের মাঝে আবার ঝামেলা হয়। এবারের ঝামেলার এক পর্যায়ে জানতে পারি রামিসা আমাকে কখনো ভালোবাসেনি, শুধু স্বার্থের ও টাকার কারণে আমার সাথে থেকেছে। রামিসারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই সে আমায় শুধু আমাদের সম্পত্তির লোভে বিয়ে করেছে। তবে সে এখন বুঝে গেছে আমি তেমন ছেলে নই, তখনও পরকীয়া আসক্ত হয়। ব্যাপারগুলো এতটাই গুরুতর হলো, শেষে আমার শেষ সিদ্ধান্ত গিয়ে ঠেকলো আমাদের ডিভোর্স হবে। আমি রাজি হয়ে যাই, তবে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকরী হয় না, তাই সানাফের জানার অপেক্ষায় রইলাম। তারপর যখন সানাফ হলো তখন পাকাপোক্তভাবে আমাদের ডিভোর্স হয়। কোর্ট থেকে অর্ডার অনুসারে সানাফের কাস্টাডি পায় রামিসা, কারণ সানাফ দুধের বাচ্চা। কিন্তু সানাফের সার্টিফিকেট অনুযায়ী যখন 3 বছর হবে তখন সানাফকে আমার কাছে হস্তান্তর করা হবে। তাই আমিও এর উপরে যে কথা বলতে পারিনি। তবে আমি প্রায় সানাফকে দেখতে যেতাম। রামিসা সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত ছিল, ছেলেকে দেখার মতো সময় ছিল না। বাসায় কাজের বুয়ো ঠিক করে দিলাম রামিসার, তবুও সেই একই অবস্থা। তবে একদিন রামিসাও টের পায় আমি সানাফের ওপর ভীষণ দুর্বল। এত দুর্বলতা দেখে রামিসা নতুন গুটির চাল চেলে দিল। শর্ত, সানাফকে আমি চাইলে নিতে পারবো, তবে রামিসা যখন টাকা চাইবে, যত চাইবে তখনই দিতে হবে। ছেলের প্রতি এতই আচ্ছন্ন যে আমি আগে পরে কিছু ভাবিনি। আমার ছেলে চাই যাকে বুকে জাপটে ধরে থাকতে পারবো। এইভাবে দিন গেছে। রামিসা যখন চেয়েছে টাকা দিয়েছি, একমাত্র সানাফের কারণে, না হলে এমন কিছু করতাম না। এখন আর সে আমার থেকে কোনো টাকা পাবে না, কারণ সানাফ এখন 3 বছরে পড়েছে। ঝামেলা করলে কেস করে দেব, আর না তার সাথে কোনো যোগাযোগ থাকবে। সব ছিন্ন করেছি, আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে এত ঝামেলার সাথে আমি নিজেও বাবার বাসা ছেড়েছি। এখন আর আমি বাবার বাসা যাই না, ওই বাসাতে বাবা আর মাই থাকেন। সানাফকে আনার পর থেকে সাবরিনা আমার সাথে এখানে থাকতো। তার আগে পর্যন্ত সাবরিনাও বাবার বাসায় থাকতো। এইভাবেই 3 বছর দেখলাম। মাঝে রামিসার হুটহাট টর্চার, সাবরিনের হুট করে বিয়ে, তাই আমার সব সামলে উঠতে সময় লেগেছে। তার মাঝেই আপনার সাথে দেখা হলো। তবে ভাগ্য বলতে হবে, আমার বউ নিয়ে সিজন যা করেছে, তাই বলতে পারেন ভাগ্য আমাকে সিজনের হবু বউকে নিজের স্ত্রী বানানোর তৌফিক দিয়ে দিল। আশ্চর্য রকম কথা হলো, সিজনের ওপর আমার চাপ একটা রাগ ছিল। আপনাকে বিয়ে করার পর থেকে আপনাকে দেখলেই মনে হয় সিজনকে অ্যাটলিস্ট এবার দমাতে পেরেছি। যাই হোক, আপনি শক্ত থাকবেন, তাহলেই হবে। বাকিটা আমি সামলে নেব। কে কি বললো না বললো তাতে কান্দার দরকার নেই। এখন আমার কাছে আসুন তো। বোকার মতো সব কথা শুনে অদ্রিজা বোকা গলে জিজ্ঞেস করলো, কি? কাছে আসুন। অদ্রিজার সামনে এগিয়ে আসে, তাই সাইফান শরীর ছেড়ে উঠতে চাইল, সাথে সফল হয়ে উঠল। তারপর অদ্রিজার ছোট হাতটা নিজের মাঝে পুরে নিয়ে থম মেরে বসে থেকে ঘড়িতে সময় দেখে। ঘড়িতে সময় রাত 3:47। তারপর সেখান থেকে চোখ সরিয়ে অদ্রিজার উদ্দেশ্যে বলে, আপনার দিকটা আমি শুনেছি, আমার দিকটাও শুনেছেন, তাই আমরা দুজনেই ক্লিয়ার। আমার দিক থেকে আমার কোনো সমস্যা নেই, দ্বিমত নেই। আজ থেকে এই ঘরে আপনি নির্দ্বিধায় থাকতে পারবেন মিসেস ইয়াজিদ, আর ছেলেকে দেখে রাখার দায়িত্ব আপনার, তবে এক শর্তে। অদ্রিজা অবাক গলায় জিজ্ঞেস করলো, কিসের শর্ত? আগে আমার উত্তর দিন, আমায় নিয়ে কোনো সমস্যা আছে? শীতল চোখে তাকায় অদ্রিজা, তারপর শান্ত গলায় বলে, আপনাকে আমার পছন্দ হয়েছে, লোক হিসেবে চমৎকার, তবে আমার ওই রামেশের জন্য আফসোস লাগছে, আবার কষে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। অদ্রিজের এমন কথায় কপাল কুঁচকায় সাইফান। তারপর সন্দিগ্ধ গলায় বলে, কেন? উনি আপনাকে না ছাড়লে আমি আপনাকে পেতাম কোথায় বলুন তো? সে যাকে বলুন কি শর্ত আপনাকে ডক্টর দেখাতে হবে?
সাইফানের কথায় চমকা অদ্রিজা বোকা গলা জিজ্ঞেস করে, অসুস্থ আপনি? ডক্টরও আপনি? তাহলে আমি ডক্টর দেখাতে যাব কেন? সাইফান শীতল চোখে তাকে জবাব করে, আমি সাইকিয়াট্রিস্টের কথা বলেছি। ও আচ্ছা। কথাটা বলে আবারও ভরকানো চোখে তাকা অদ্রিজা, তারপর জিজ্ঞেস করে, সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডক্টর? আমি কি পাগল নাকি? আবারও শান্ত চোখে তাকায় সাইফান, তারপর বলে, সাইকিয়াট্রিস্ট বলতে পাগলের ডক্টর নয়, মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বোঝায়। হ্যাঁ, তো হলো আপনি ডক্টর দেখাবেন? আমি তো সুস্থ, শুধু ডক্টর দেখাবো কেন? শক্ত ঢোক গিলল সাইফান। মেয়েটা এত প্রশ্ন করে, তারপর বলে, আপনি সুস্থ আমি জানি, তবুও চেক আপ করা ভালো। কিছু সময় নীরব থেকে চেয়ে রইল অদ্রিজা। সাইফানও দেখছে অদ্রিজা কিছু একটা ভেবে বলে, ডক্টর দেখানোর সাথে সানাফের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, এমনি দেখাবো। কালকে সকালে রেডি হয়ে থাকবেন। আপনাকে ডক্টর দেখে আপনার জন্য কিছু কেনাকাটা করতে হবে। এখন ঘুমান, আমি পাশের রুমে আছি। আর সানাফকে কথা সম্পূর্ণ করতে দিল না অদ্রিজা, তার আগে হড়বড়িয়ে বলে, ছেলে আমার কাছে থাকুক। অদ্রিজাকে শান্ত দৃষ্টিতে পরখ করে সাইফান, তারপর আবারও ছেলের পানে তাকায়, স্থির দৃষ্টি রেখে বলে, আপনি শিওর সানাফকে রাখতে পারবেন? এতিমখানায় অনেক বাচ্চাই রেখেছি ডক্টর সাহেব, চিন্তা করবেন না। আচ্ছা, দরকার হলে রাখবেন, আমি পাশের রুমে আছি। কথাটা বলেই সাইফান উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। তার সাথে অদ্রিজা কি মনে করে সাইফানের হাত টেনে ধরে। চমকে তাকায় সাইফান, তার সরল দৃষ্টি রাখে মেয়েটির মুখে। অদ্রিজা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে সহজ গলে বলে, আমি আপনাকে মেনে নিয়েছি ডক্টর সাহেব। সম্পর্ক সহজ করতে হলে এখানে একসাথে থাকতে হবে, আর কাছাকাছি থাকলে সানাফেরও সব বুঝতে সুবিধা হবে। এখন একটু আধটু বুঝতে শিখবে। এতদিন যা হয়েছে তা হয়েছে, আমি চাই না ছেলেটা এসব দেখে বড় হোক। শান্ত নয়নে তাকায় সাইফান। মেয়েটার মাথায় কি গন্ডগোল আছে, নাকি সে এমনি এমনি বলছে? অজানা অপরিচিত এক লোক সাইফান, তাকে এভাবে বিশ্বাস করছে কেন অদ্রিজা? তাই মনের জল্পনা কল্পনা চেপে না রাখতে পেরে প্রশ্ন করে, আমি অপরিচিত লোক, এত বিশ্বাস করছেন কেন? অদ্রিজা নীরট মুখে সরল দৃষ্টি নিজের সহজ গলায় বলে, আপনার ব্যাপারে যতটুকু দেখেছি শুনেছি, আপনাকে ওইটা লোক বলে মনে হয়নি। এতিমখানায় বড় হওয়া মেয়ে আমি, একটু হলেও মানুষ চিনি, বোকা নই। কেন যেন আবারও হাসি পেল সাইফানের, তবুও তা নিজের মাঝে চেপে রেখে কপাল কোঁচকায়, তারপর বলে, আমায় কোন দিক থেকে ভদ্রলোক মনে হচ্ছে? যেদিক থেকে মনে হোক, রুম আপনার, আপনি এখানে থাকবেন, আর আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করব। আর আমি চাই না ছেলেটা আপনার মতো চাইল্ডহুড ট্রমা নিয়ে বড় হোক। লম্বা শ্বাস ফেল সাইফান। অদ্রিজাকে যেমনটা ভেবেছিল তার থেকেও স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে অদ্রিজা, তাই বিনা প্রতিক্রিয়ায় বিছানায় বসে ঘড়ির দিকে তাকালো, তারপর বলে, আপনি শুয়ে পড়ুন, আমি এখানে আছি। শান্ত শীতল ও সরল দৃষ্টি নিক্ষেপ করলো অদ্রিজা, তারপর বলে প্রশ্নবিদ্ধ গলায় শোধায়, আপনি ঘুমাবেন না? ঘুমাবো। কখন? সাইফান আবারও শান্ত দৃষ্টি নিয়ে তাকায় অদ্রিজার মুখে পানে। মেয়েটা চাইছে কি ঢোক গিল সাইফান জবাব করলো, আপনি ঘুমান, আমার ঘুম আসছে না, মাথা ব্যথা করছে, মেসেজ করে দেব। আসলে মাথা ধরেছিল সাইফানের, কিন্তু এই মেয়েটা বুঝলো কি করে? অবাক হয়ে যায় সাইফান। তবে তা বুঝতে না দিয়ে স্বাভাবিক ও শান্ত গলায় শোধায়, আপনি বুঝলেন কি করে? অতীত মনে করেছেন সাহেব, অতীত যে বড্ড যন্ত্রণাদায়ক, সেখানে তো আপনি ধোকা খাওয়ালো। কাছে আসুন, আমি মাথায় মেসেজ করে দেই। ঢোক গেল সাইফান। মেয়েটা এমন সহজ কেন? সাইফান তো সহজ হতে পারছে না, উল্টো মেয়েটা যতবার সহজ হতে চাইছে ততবার জড়তা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে সাইফানকে। অদ্রিজা সাইফানের মুখবয়ব পর্যবেক্ষণ করে শান্ত গলায় শোধায়, আপনি কি হেজিটেট করছেন? সাইফান তাকে আছে জবাব দেয় না, তাই অদ্রিজা একটু এগিয়ে এসে সাইফানের কাছাকাছি বসে, তারপর সাইফানের চুলের মধ্যে হাত ডুবিয়ে দিয়ে বলে, আমাদের সবার জীবনে একটা না একটা বাধা কিংবা গল্প আছে, যেগুলো ভেবে কখনো আমরা আনন্দিত হই, কখনো মন খারাপ করি। ধরুন ওই জিনিসটা যদি না হতো তাহলে জীবন আমাদের সাদামাটা হতো, কিন্তু প্রতিটা ঘটনার একটা কারণ থাকে। এই যে ধরুন আমার বাবা মায়ের যে ঘটনা, সেটা থেকে আমি শিক্ষা পেয়েছি, যত যাই হোক কারোর প্রতি অন্ধবিশ্বাস, অন্ধ ভালোবাসা থাকা যাবে না। আবার কার জন্য জীবন থেমে থাকে না। ধরুন আমি যদি একটা সুস্থ পরিবেশে বড় হতাম,
তখন কখনোই একটা পরিবারের মূল্য বুঝতাম না, আর না ওই বাচ্চা কালের ওইসব কিছু সাক্ষী হতাম। সাক্ষী হয়েছি বিধায় আমি চাই না আমার জীবন আমার মায়ের মতো হোক, আর আমার বাচ্চারা আমার মতো জীবন পার করুক। আমি আমার বাচ্চাদের সে সব দেব যে আমি পাইনি, কিন্তু তার ঘাটতি অনুভব করেছি। তবে এসবে আপনার সাহায্য প্রয়োজন। কথাটুকু বলে থামে অদ্রিজা। সাইফান অদ্রিজাকে যত দেখছে শুনছে অবাক হচ্ছে, এই মেয়েটা কি আদৌ সুস্থ নাকি? ভাবনার মাঝে অদ্রিজা আবার বলতে শুরু করে, ধরুন আপনার সাথে যদি রামেশের ওই ঝামেলা না হতো, আপনার সাথে আমার কখনোই দেখা হতো না। তবে ওই ঝামেলার পর হয়তো আপনি মুখ থুবড়ে পড়ে আবারও সেখান থেকে উঠে লড়তে শিখেছেন, ছেলেকে নিয়ে বাঁচতে শিখেছেন। এর জন্য আপনাকে নিয়ে আমার গর্ববোধ হচ্ছে। অ্যাটলিস্ট আমার মায়ের মতো বোকামি করেননি। আমরা বাঙালিরা অনেক বোকা জানেন, আমরা অনেক ইমোশনাল ফুল হয়ে থাকি, একটুতেই ভেঙে পড়ি, আর তখন একটা চরম ভুল সিদ্ধান্ত নেই। এখান থেকে আপনি শক্ত থেকেছেন, লড়েছেন, নিজেকে শক্ত রাখার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এই যা হলো সব কিছু দিয়ে একটা না একটা শিক্ষা গ্রহণ করেছেন। আমি আশা রাখবো সেই ভুল দ্বিতীয়বার করবেন না। সাইফান অদ্রিজের কথা শুনে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে, একই ভুল দ্বিতীয়বার হবে না, শান্ত থাকবেন। থাকবো। কেউ কিছু বললে প্রতিবাদ করো। ঠোঁটের কোণে বাঁকা হাসলো অদ্রিজা। এতিমখানে বড় হওয়ার দরুন অনেক মানুষ, বাচ্চা, বড় আপু, ছেলে মেয়ে সবার মাঝে বড় হয়েছে। সেখান থেকে অনেক শিক্ষা নিয়েছে সে। তার মধ্যে ম্যানিপুলেট করাটাও কিভাবে যেন শিখে নিয়েছিল। এই যে সাইফানের এত কাছে অদ্রিজা এসেছে, শুনেছে, আর চুলে হাত ডুবিয়ে তার ধ্যান, চিন্তা, ভাবনা সব কিছু অন্যদিকে নিয়েছে। এগুলো অদ্রিজা এতিমখানায় এক খ্রিস্টান বড় আপুর থেকে শিখেছিল। মেয়েটা দেখতে আগুন সুন্দরী। মা বিদেশি ছিল, বাবা বাংলাদেশি। কি একটা অসুস্থতার কারণে মা মারা গেছে, তারপর বাবা বিয়ে করেছিল। তারপর থেকে এতিমখানায় দিয়ে এসেছিল, কারণ অত্র এলাকায় খ্রিস্টান চার্চ তখনও গড়ে ওঠেনি। মেয়েটার নাম অ্যাভা, দারুণ দেখতে। মেয়েটা 18 হতেই চলে গেল। তারপর আর দেখা হয়নি অদ্রিজার সাথে। শ্বাস ফেল অদ্রিজা, তারপর শান্ত গলা ছোট করে বলে, ব্যথা কমেছে? ঘুমিয়ে পড়ুন। নড়ল না সাইফান, তাই হাত থামলো অদ্রিজার। তারপর সাইফানের দিকে চোখ রাখল। সাইফান চোখ তুলে অদ্রিজার দিকে তাকে বলে, একটা আবদার করব। আপনি আমাকে খারাপ ভাবতে পারেন, তবু আবদারটা করব। গলা কাট হয় অদ্রিজার। এদিকে অদ্রিজা পারদর্শী নয়। কি চাইবে সাইফান? তবু নিজেকে শক্ত করে জিজ্ঞেস করলো, বলুন, পারলে করব। সাইফান অদ্রিজার চোখে দৃঢ়ভাবে চোখ রাখে। এতে মনে মনে একটি ভড়কায় অদ্রিজা। শ্বাস ভারী হয়ে এলো। মনে হলো গলায় কেউ ছুরি ধরে আছে। তবে অদ্রিজার অপেক্ষা কমিয়ে সাইফান শান্ত গলায় শোধায়, আমি অনেকদিন যাবত ঘুমাই না। আপনার মাথায় মেসেজ করে দেয়াতে কেমন ঘুম আসছে। আপনি কি আরেকটু কথা সম্পূর্ণ করতে না দিয়ে অদ্রিজা বলে, দিচ্ছি। ঢোক গেল সাইফান। মেয়েটা কি তাকে খারাপ ভাবলো? সে কি থেকে কি বলেছে তার এটা বলা উচিত হয়নি, কিন্তু হুট করে এটা কেন বললো? ভেতরে ঝড়ের মতো দোটানা কাজ করতে শুরু করলো। এর মাঝে অদ্রিজা একটা বালিশ নিয়ে নিজের কোলে রাখে, তারপর বলে, এখানে মাথা রাখুন। সাইফান ধীর চোখে অদ্রিজার চোখে তাকিয়ে আছে। একবার চোখ রাখে মেয়েটার মুখে, তারপর তার কোলে রাখা বালিশে। মুহূর্তে দ্বিধা, তারপর নিজেকে আরেকটু নিচে নামায়। মাথাটা রাখে অদ্রিজার কোলে, চোখ বুজে ফেলে। কিছু না বলে অদ্রিজার হাত থেমে আসে সাইফানের চুলের মাঝে। আলতো করে আঙুল বোলাতে থাকে, এক একটা টানে যেন কোনো গোপন যন্ত্রণা গভীরতা ছুঁয়ে যায়। অদ্রিজা নরম গলায় সাইফানকে বলে, ঘুমিয়ে পড়ুন, আমি আসি। সাইফান কিছু বলে না, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বেরোয় না। সময় যেন থমকে যায় কিছুটা। ঘরের বাতাস ভারী, আবার শান্ত। বাইরে কোথাও গাড়ির হর্ন, রাতের শহরের আওয়াজ শোনা যায়। একটু পর অদ্রিজা ফিসফিসে বলে, কেউ কাছে আসলে তার স্পর্শ বোঝা যায় সে কেমন মানুষ। আপনি ভয় পাচ্ছেন কারণ আপনাকে কেউ ভালোবেসে কাছে আসেনি, তাই না? সাইফানের চোখ বন্ধ, কিন্তু সেই চোখের কোণে জলের বিন্দু জমে। অদ্রিজা বুঝে নেয়, আর কিছু জিজ্ঞেস করে না। হাতটা চুল থেকে গড়িয়ে আসে কপালে, থুতনিতে, তারপর থেমে যায় বুকের কাছে। এভাবে কোনোদিন কেউ ছুঁয়ে দেখেনি সাইফানকে। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না অদ্রিজা, ভয় হয়। হঠাৎ গলার নিচু স্বরে বলে ওঠে সাইফান, জানি, তবুও আমি বিশ্বাস চাই না। আমি চাই আপনি নিজেকে ভালোবাসেন, নিজের প্রতি সদয় হন। আপনি কি আমাকে আদৌ ভালোবাসেন? প্রশ্নটা ভেসে আসে কোল থেকে। অদ্রিজা থেমে যায়, হাত থেমে থাকে, তারপর ধীরে বলে, জানি না, কিন্তু আপনাকে দেখে আমার মন শান্ত হয়। আপনাকে কষ্ট দেখলে আমার ভেতরটা গুমড়ে ওঠে।
ভালোবাসা হয়তো নয়, কিন্তু ভালো থাকা চাই আপনার। চোখ খুলে তাকায় সাইফান। অদ্রিজার মুখে লেগে থাকা সেই শুদ্ধ অকপট কোমলতা দেখে তার বুকটা হঠাৎ কেমন হাহাকার করে ওঠে। কি যেন একটা বলার ছিল, বলা হয়নি। অদ্রিজা আবারও বলে, ঘুমিয়ে পড়ুন, আমি থাকবো। আজকের রাতটা অন্তত আপনাকে একা থাকতে হবে না। সাইফান চোখ বন্ধ করে। এবার কোনো দ্বিধা নেই, শুধু নরম গলায় ফিসফিসে বলে, থ্যাংক ইউ। অদ্রিজার ঠোঁটে হালকা হাসি খেলেছে, কপালের চুল সরিয়ে দেয় স্নেহে। ঘরের বাতি নিভে যায় কিছুক্ষণ পর। রাত গভীর হয়। একজন অপরিচিত মানুষ, একজোড়া ভাঙা হৃদয়, একটা অব্যক্ত বন্ধনের জন্ম হয় ধীরে ধীরে। ভোরের আলো জানালার ফাঁক গলে ঘরে এসে পড়েছে। অদ্রিজা ঘুম চোখে চেয়ে দেখে সাইফানের মাথা এখনো তার কোলেই। শ্বাস প্রশ্বাস গভীর, নিশ্চিন্ত ঘুম। মুখটা এতটাই শান্ত লাগছে যে গতকাল সারা রাত হাহাকার করা মানুষটাই নয়। অদ্রিজা নরম হাতে আবারও চুলে হাত ভুলে মনে মনে ভাবে, এই মানুষটাকে কি সে সত্যি বুঝতে পারবে? আর পারবে সামলাতে? একটু পর সাইফান নড়ে চড়ে ওঠে। চোখ মেলে সে দেখে এখনো কোলেই আছে। চমকে ওঠে না, বরং একটু লজ্জা মেশানো কণ্ঠে বলে, সরি, ঘুমিয়ে গেছিলাম। আপনি যে ঘুমাতে পেরেছেন এটাই অনেক। ছোট করে হাসে অদ্রিজা। সাইফান উঠে সোজা হয়, একটা দীর্ঘশ্বাস ফেলে। অদ্রিজা উঠে পাশের চেয়ারে বসে, তারপর বলে, আজ তো ডক্টরের কাছে নিয়ে যাবেন তাই না? তৈরি হয়ে নিন, 8টার মধ্যে বের হতে হবে। আচ্ছা, সানাবকেও তো রেডি করতে হবে। সে তো যাবে না, এখনো ছোট, আর হাসপাতালের পরিবেশ। ওকে কার কাছে রেখে যাব? সাইফান কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে। অদ্রিজা দরজা খুলতে দেখে কাজের মেয়ে নাসিমা, হাতে দুধের বোতল, মুখে হাসি। ভাইজান বলেছেন আজকে সকাল থেকে আমি ছেলেটাকে দেখব, আপনার ডক্টরের কাছে যাবেন তো? অদ্রিজা অবাক। এক মুহূর্তে চোখ যায় পাশে দাঁড়িয়ে থাকা সাইফানের দিকে। সে শান্তভাবে বলে, আমার উপর ভরসা রাখতে শিখুন অদ্রিজা। মৃদু হাসে মেয়েটা। তাদের বাসায় যে একটা হেল্পিং হ্যান্ড আছে সাইফান বলেনি, তাই একটু প্রশ্নবোধক গলায় বলে, উনি? সাইফান অদ্রিজার মুখের অবস্থা বুঝে বলে, সাবরিনার বিয়ের পর সাবরিনা ওকে রেখেছিল। যখন আমার এমার্জেন্সি বাইরে যেতে হয় তখন নাসিমা সানাবকে দেখে রাখে, আর ওর কাছে এই বাসার চাবি আছে, তাই চিন্তা করবেন না। সাদা শাড়ি আর মেরুন বর্ডার, হালকা মেকআপে অদ্রিজা যেন একেবারেই অন্যরকম লাগছে। সাইফান একটু অবাক হয়ে তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। গাড়িতে উঠে দুজনেই কিছুটা নীরব। শুধু গাড়ির মাঝে বাজতে থাকা সুরটা যেন দুই মনকে একসাথে বাঁধার চেষ্টা করছে। আপনি খুব চুপচাপ, বলল অদ্রিজা। ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি বলে মন খারাপ হয়ে গেছে বুঝি? ঠোঁট বাঁকিয়ে একটু খোঁচাও দেয়। না, আপনার মুখের কথা ভাবছিলাম। কাল রাতে আপনি অনেক কিছু বললেন, ভেবেছিলাম আপনি বরফ, এখন মনে হচ্ছে আস্তে আস্তে গলছেন। সাইফান হেসে ফেলে, আর আপনি তো আগেই আগুন। আমি আগুন হলে আপনি ছায়া। ছায়া যে আগুনকে শান্ত করে, পোড়ায় না। কথা বলতে বলতে হসপিটালে চলে আসে ওরা। অদ্রিজা এত কথা বলছে দেখে সাইফান অবাক হয়। আবার অদ্রিজাও ও অনুভূতি প্রায় একই। কিন্তু পরে মাথায় হলো অদ্রিজা সহজ হতে চাইছে, তাহলে সমস্যা কোথায়? পার্কিং লটে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে দুজনে হাঁটতে থাকে। সাইকিয়াট্রিস্টের চেম্বারে ঢোকার আগে সাইফান বলে, এই লোকটা আমার খুব বিশ্বাসের কলিগও বলতে পারেন, কোনো ভয় নেই, কথা বলতে পারবেন। আমি ভয় পাই না ডক্টর সাহেব, শুধু ভাবছি কি বলবো, যা সত্যি মনে হয় তাই বলবেন। অদ্রিজা চেম্বারের ভেতরে ঢোকে। সাইফান বাইরে বসে আছে। সময় যেন স্থির হয়ে যায়। 30 মিনিট পর অদ্রিজা বেরিয়ে আসে। চোখে এক ধরনের ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। কেমন লাগলো? সাইফান জানতে চায়। ভালো, ওনার চোখে কোনো বিচার নেই, কেবল শুনেছেন। কখনো কেউ এভাবে শোনেনি আমার কথা, তাই তো বলেছিলাম মনকে যত্ন নিতে জানতে হয়, শরীরের চেয়েও বেশি। দুজনে আবার গাড়িতে ওঠে। অদ্রিজা এবার কিছুটা চুপ। সাইফান জিজ্ঞেস করে, চুপ কেন? মনটা হালকা লাগছে বুঝলেন, কাউকে না জেনে কত কিছু জমা হয়েছিল মনে। আমি চাইলে রেগুলার কাউন্সিলিং রাখতে পারি আপনার জন্য। আপনি থাকলে কাউন্সিলিংয়ের দরকার হবে না। সাইফান চমকে তাকায়। এই মেয়েটা এতদিনকার তার ভেতরের জমে থাকা বরফ গলিয়ে দিচ্ছে, সেটা সে নিজে টের পাচ্ছে না। গাড়ি থামে শপিং মলে। এত দোকান, আপনি কি কিনবেন? আপনার জন্য কিছু জিনিস, শাড়ি, কিছু দরকার জিনিসপত্র। আপনার সব কিছুই তো ওখানে ফেলে এসেছেন। আমি চাই না আপনি আমার জন্য এত কিছু করেন। আমি চাই, কারণ আপনি এখন শুধু সানাফের মা নন, আমার স্ত্রী। চোখ বড় হয়ে যায় অদ্রিজার। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, আমাকে স্বীকার করছেন সত্যি? সাইফান চোখ রাখে তার চোখে, তারপর সহজ গলায় বলে, হ্যাঁ, আমি আপনাকে স্বীকার করেছি।
আমার মনের গভীরে। অদ্রিজা অবাক হয়, তার ঠোঁটে ধরা দেয় এক শূন্য ভরা হাসি। এই সম্পর্কটা কি তবে নতুনভাবে গড়ে উঠবে? মলের কাঁচের দরজা দিয়ে ঢুকতেই ঝা চকচকে আলো আর শীতল এসির হাওয়া যেন অদ্রিজাকে এক ভিন্ন দুনিয়ায় টেনে নিল। তার চোখে সবকিছু নতুন, একটু ভয়, একটু আগ্রহ। সাইফান চুপচাপ হাঁটছে তার পাশে, হাতে টানছে একটা ট্রলি। আপনি কি সবসময় এভাবে চুপচাপ থাকেন? অদ্রিজা জিজ্ঞেস করলো একটু ভুরু কুঁচকে। চুপচাপ না থাকলে লোকে বলে ডাক্তার হয়েও পাগল। ঠোঁটের কোণে এক চিলতে ব্যঙ্গ হাসি। তাহলে আমি ঠিকই ভাবতাম, ডক্টর মানেই পাগল। মুখ টিপে হেসে ফেলে অদ্রিজা। সাইফান থামে, তারপর অদ্রিজার কথায় না চাইতো ফিক করে হেসে ফেলে। তারপর এইভাবেই কথা বলতে বলতে একটা শাড়ির দোকানে ঢুকে যায়। অদ্রিজা শাড়ি দেখছিল। সাইফান এদিক সেদিক তাকিয়ে এক জায়গায় চোখ আটকিয়ে সেদিকে উঠে যায়। তা দেখে অদ্রিজা বোকা চোখে তাকিয়ে তার পেছনে যায়। সাইফান এসে একটা হালকা পিচ রঙের শাড়ি তুলে ধরে। তারপর অদ্রিজার পানে তাকিয়ে শুধায়, এই কালারটা নেবেন? অদ্রিজা একটু অবাক হয়, তারপর অবাক হলে জিজ্ঞেস করে, আপনার চোখে আমাকে এই রঙে মানাবে? অসাধারণ লাগবে। ঠান্ডা স্বর, চেহারাতে অদ্ভুত আত্মবিশ্বাস। অদ্রিজা মাথা নিচু করে ফেলে, কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না। এরপর সালোয়ার কামিজ, হ্যান্ডব্যাগ, জুতা, অ্যাক্সেসরিজ সাইফান একে একে দেখে। পছন্দ করে সে। অদ্রিজা শুধু চুপচাপ দেখে। মাঝে মাঝে চোখের কোণে জমে ওঠা নরম বিস্ময় লুকায়। একটা সময় অদ্রিজা বলে ফেলে, আপনি এত কিছু করছেন কেন? কারণ আপনি আমার দায়িত্ব। দায়িত্ব নাকি কিছুটা ভালোবাসা জন্মেছে? কথাটা বলে নিজে চুপ হয়ে যায়। সাইফান এবার থামে, তার চোখ এক ধরনের অন্য মনস্কতা। ভালোবাসা? আমি জানি না অদ্রিজা, কিন্তু আপনার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করি। টান ভালোবাসারই শুরুর দিক হয় ডক্টর সাহেব, বলে হেসে ফেলে। তারা বাসায় ফিরে এলো শপিং ব্যাগ ভর্তি নিয়ে। সানাপ দৌড়ে এসে অদ্রিজার কোলে লাফিয়ে পড়ে। মাম্মা খিলখিল করে হাসছে। সাইফান দাঁড়িয়ে তাকিয়ে আছে। রাতে যখন সানাফের ঘুম ভেঙেছিল তখন সাইফানকে সানাফকে অদ্রিজাকে মাম্মা বলতে বলেছে ও শিখে দিয়েছে। প্রথমবার এই কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়েছিল ছেলেটা। এই শব্দটা হয়তো নতুন তার কাছে, সাথে এই সম্পর্ক, কিন্তু রাতে যতক্ষণ জেগেছিল সানাফকে ততটা যেন গভীরে টেনে নিয়েছে অদ্রিজা। আসুন না সানাপ, আপনার সারপ্রাইজের অপেক্ষা আছে। কথাটা বলে মিষ্টি হাসে অদ্রিজা। সাইফানও হেসে এগিয়ে এসে ছোট্ট ব্যাগ থেকে একটা টুপি আর খেলনা গাড়ি বের করে সানাফের হাতে দেয়। ছোট্ট ছেলে আনন্দে লাফাতে থাকে। এতদিন পর ওর হাসিটা প্রাণবন্ত লাগছে। সাইফানের গলায় কৃতজ্ঞতা। ছোটদের ভালোবাসা দিলে ওরা প্রাণ খুলে হাসে। এদের ভাঙা যায় না, এদের ভালোবাসতে হয়, শান্ত স্বরে বলে অদ্রিজা। তারপর সানাফের কপালে আদুরে ভাঙিতে ছোট্ট করে ঠোঁট ছোঁয়ায়। তিনজন একসাথে ডাইনিং টেবিলে, ছোট টেবিল, 3টে প্লেট, একসাথে বসে খাওয়া যেন এক নতুন পারিবারিক ছোঁয়া। আপনি সব কিছু রান্না করতে জানেন? হঠাৎ প্রশ্ন করে সাইফান। জানি, আপনাদের জন্য এখন থেকে আমিও রাখবো। সাথে স্পেশাল একটা ডিশ বানাবো। কোনটা? খিচুড়ি, অনেক মশলাদার, খেলে ঝরঝর করে ঘাম হবে, কাঁদতে পারেন, কে জানে। মুখ টিপে হাসা অদ্রিজার কথা শুনে শব্দ করে হেসে ফেলে সাইফান। তারপর অদ্রিজার চোখে চোখ রেখে বলে, তাহলে মনে হয় আপনার ভালোবাসা অনেক ঝাল হবে। ঝাল নয়, স্পাইসি। চোখ টিপে উত্তর দেয় অদ্রিজা। তাদের কথার মাঝে ছোট ছোট হাসি, ঠাট্টা, চোখাচোখি, যেন জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। অদ্রিজা ছেলেকে ঘুম পাড়িয়েছে, তারপর বারান্দার দিকে তাকায়। সেই কখন সাইফান বারান্দায় গেছে, এখনো খবর নেই। তা দেখে বারান্দায় এসে দেখে সাইফান বসে আছে ব্যালকনিতে, হাতে একটা বই। ঘুমাবেন না? চিন্তা হচ্ছে। অদ্রিজা এই কথা শুনে কপাল কুঁচকে, তারপর জিজ্ঞেস করে, কিসের? আমাদের। আপনি সত্যি প্রস্তুত তো এই সম্পর্কের জন্য? অদ্রিজা তার পাশে এসে দাঁড়ায়। হালকা হাওয়ায় তার চুল উঠছে। সে সাইফানের দিকে তাকায়। ডক্টর সাহেব, আমি যখন বলেছি আপনাকে মেনে নিয়েছি, তখন সেটা একটু নাটক ছিল না। আপনার হাত ধরে আমি এগোতে চাই, আপনার ছায়া একটু শান্তি খুঁজতে চাই। সাইফান তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর কি মনে করে নিচের হাত বাড়ায়। অদ্রিজা ভরসা দিয়ে হাত রাখে তার হাতে। তাদের চোখে চোখ পড়ে। চোখে আগুন নেই, নেই বরফ, আছে শুধু এক শান্তির নদী। সেই নদীতে ভেসে যাক সব ভুল, সব দুঃখ, সব অতীত। সাইফান ও অদ্রিজার সম্পর্ক অটুট থাকে। তাদের মাঝে গভীর বিশ্বাস ও ভালোবাসা প্রতিটি ক্ষণে আরও বেশি শক্তিশালী হয়। সাইফান ও অদ্রিজা ছাদে বসে, নরম বাতাস, চুপচাপ তারা দেখছে আকাশ। রামিশের বিচার হচ্ছে, শান্তি লাগছে। সাইফান প্রশ্ন করলে অদ্রিজা ফিরে তাকায়, জবাব ঝরে।
শান্তি না, এটা বোঝা নেমে গেছে শুধু। আসল শান্তি আমি যখন আপনার মাথায় প্রথম হাত রেখেছিলাম সেদিন পেয়েছিলাম। আপনি সেদিন মাথায় হাত রেখে নিজে জানেন না কতগুলো দিন পর শান্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন বধূহা। অদ্রিজা সাইফানের দিকে তাকে বলল, আমাদের জীবন শুধু একসাথে চলা, কোনো বাধা আর থাকবে না। সাইফান মৃদু হাসিয়ে, বধূয়া আমাদের এখন শুধু একে অপরকে দরকার, আর কিছু নয়। অদ্রিজা ধীরে মাথা হেলিয়ে দেয় সাইফানের কাঁধে, নরম গলায় বলে, চলুন নতুন জীবন শুরু করি, ঠিক একদম নতুন করে। রাতে ঘুমাতে গেলে অদ্রিজা সানাবকে বুকে লেপ্টে শুয়ে থাকতে দেখে সাইফান ধীর গলায় বলে, বধূয়া। অদ্রিজা না তাকে জবাব করতে সাইফান গম্ভীর কণ্ঠে বলে, আপনি কাছে আসবেন নাকি আমি? আমি ছোট গলায় জবাব দিল অদ্রিজা। তা শুনে সাইফান বলে, ওকে দেন কাম টু মি। কথাটা শেষ হতে অদ্রিজা এগিয়ে এসে সাইফানের বক্ষে মাথা রাখে। সাইফান তাকে দেখল, তারপর আবারও সানাফের দিকে তাকায়। সে গভীর নিদ্রা আসন্ন, তাই আবারও অদ্রিজার পানে তাকিয়ে তার কেশে হাত বুলায়। অদ্রিজা চোখ বন্ধ করে থাকে অনেকটা সময়, তারপর সাইফানের উদ্দেশ্যে বলে, আপনার বয়স কত? হুট করে এমন প্রশ্ন করে কপাল কুঁচকায় সাইফান, তারপর স্বাভাবিক গলায় বলে, 31। সাথে সাথে চমকে ওঠে অদ্রিজা। সবে এসে চোখ বড় বড় করে সাইফানের দিকে তাকে হতভম্ব গলায় বলে, খোদা আপনি এত বুড়ো, জানেন আপনার আমার বয়সের ডিফারেন্স কত? সাইফানের হাসি পেল, মেয়েটা মেচুর হলো, মাঝে মাঝে এত দুষ্ট আর বাচ্চামি করে না। তাই সেও না জানার ভান করে বলে, কত মিসেস ইয়াজিদ? 12 বছর। এমনভাবে বয়সটা বলল যেন সাইফান খুব ভুল করে ফেলেছে অদ্রিজাকে। সাইফান সেদিকে পাত্তা দেয় না, উল্টো অদ্রিজার হাত টেনে নিজের বক্ষের উপর ফেলে বলে, হতাশ হবে না ম্যাডাম, একদম পুষিয়ে দেবো, কোনো অভিযোগ রাখবো না। কথাটা প্রথমে বুঝতে না পারলেও যখন কথাটার অর্থ বুঝতে পেরেছে তখন চোখ মুখ লাল হয়ে ওঠে মেয়েটার। সাথে মুখ লুকালো সাইফানের বুকে, তা দেখে শব্দ করে হেসে ফেলে সাইফান। সকালবেলা খবর এলো রামিশা জেলে সুইসাইড। গভীর রাতে ওয়াশরুম করেছে, তাই কেউ টের পায়নি। অদ্ভুত ব্যাপার হলো, এই খবর শুনে অদ্রিজা একটু বিচলিত হয়নি। সাইফান ভাবলো হসপিটালে যাবে, এর মধ্যে বাসায় কলিং বেল বেজে। অদ্রিজা সাইফানকে বলে, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। তাই সাইফানও কিছু বলে না। অদ্রিজা ধীরে এগিয়ে এসে দরজা খুলতে অচেনা এক মেয়েকে দেখে থমকায়, তারপর পিছনে ফিরে তাকায়। সাইফান একটু বিচলিত হয়ে বলে, সাবরিনা তুই? সাবরিনা জবাব করলো না, ঘরের মাঝে প্রবেশ করে অদ্রিজার মুখ বরাবর মুখ একবার দেখে তো সাইফানের মুখ দেখে বলে, ও তো সিজনের হবু স্ত্রী, কিন্তু ও তোমার বাসায় কেন ভাইয়া? পর্দা ধারে দাঁড়িয়েছিল সানাপ, ফুপিকে দেখে দৌড়ে এসে জাপটে ধরে, তারপর বলল, পুপি এটা মাম্মা। সাবরিনা হতভম্ব হয়ে আছে। অদ্রিজা বুঝলো এটা সাইফানের ছোট বোন। অদ্রিজা কিছু বলার আগে সাইফান বলে, আমার কথা আগে শোন, তুমি বিয়ে করেছো? তাই বলে ভাগিনার হবু স্ত্রী? আম্মা আর বড় আপা নিচে দাঁড়িয়ে আছে, রামিশা সুইসাইড করেছে, তা নিশ্চয়ই শুনেছ। ভাগ্য ভালো আমি একা উপরে এসেছি, বড় আপা এসে এই মেয়েকে দেখলে কি হতো? শান্ত চোখে তাকায় সাইফান, তারপর গম্ভীর গলায় শুধায়, মা আর বড় আপাকে আসতে বল। তারপর অদ্রিজার পানে তাকে বলে, আপনি সানাবকে নিয়ে ঘরে যান। অদ্রিজার কথা অমান্য করলো না। সাবরিনাকে ধীরে সালাম দিয়ে ছেলেকে নিয়ে রুমে চলে গেল। সাবরিনার মাথা প্রায় এলোমেলো, হচ্ছে কি এসব? ঢোকিলে মাকে ফোন দেয়, সেও দেরি না করে উপরে উঠে আসে। সাইফানের মা আর বড় আপা দরজা খোলাই ছিল। রুমে প্রবেশ করতে সাবরিনা বলে, মেজো ভাই বিয়ে করেছে। হতবাক হয়ে যায় সাইফানের মা। বড় আপা চোখ মুখ কুঁচকে বলে, কই আমাদের তো বলে নেই, কারে বিয়ে করছে? আবারও বুড়ি সুড়ি ধৈর্য বিয়ে করছে তাই না? আগের বারও পাকনামি করেছে, এবার মা তোমার পোলারে বোঝাও। বড় আপার কথা শেষ হলেই সাবরিনা বিরক্ত হয়ে বলে, আপা থামো তো, কোনো বুড়ি ধরে না, তোমার পোলার হবু বউরে বিয়ে করছে। কি কি? একই সাথে সাইফানের মা আর বড় আপা জিজ্ঞেস করে। তারপর বড় আপা চোখ বড় বড় করে বলে, এই সাবু কারে বিয়ে করছে সাইফান? সিজনের হবু বউ মানে অদ্রি। ওই মেয়ে তো পালাইছে, সাইফান ওরে পাইলে কই থেকে? সাবরিনা আবার বিরক্ত হয়, তারপর বলে, মাইয়া পালাইছে তাও এত খুঁজাখুঁজি করে পাও নাই কেন? এইটা কখনো ভাবছো? কারণ ওই মেয়ে সোজা ভাইয়ের বাসায়, তারই বউ অদ্রিজা। এবার সবে বোকার থেকে বাকরুদ্ধ হয়ে সাইফানের দিকে তাকায়। সাইফান এখনো শান্ত শীতল ও নির্লিপ্ত, তা দেখে বড় আপা জিজ্ঞেস করে, তুই এইটা কি কইরা করতে পারস সাইফান? সব রাইখা আমার পোলাডার হবু বউ? সাইফান চোয়াল শক্ত করে তারপর শান্ত গলা বলে, তোমার ছেলের ব্যাপারে আমার নিশ্চয়ই কিছু বলা লাগবে না আপা। তাই বলে তুই? তেমন কিছুই না আপা,
তাহলে কেমন কিছু সাইফান বাবা, লোকে শুনলে সিসি করবে তুই তোর ভাতিজার হবু বউ নিয়ে চলে এসেছিস, তাকে বিয়ে করেছিস। সাইফান শান্ত চোখে তাকে বলে, কিছুদিন পর বাবু হবে আম্মা, এসব নিয়ে টেনশন করবেন না। সাবরিনা এর মধ্যে সিজনকে কল দিয়েছিল, সে চলে এসেছে। এই কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে হতবাক গলায় বলে, মামা কেমনি করলে এসব? সাইফান মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকায়, তারপর বলে, যেমনটা তুই আর রামিশা করেছিলি, তবে রামিশা তখন আমার স্ত্রী ছিল। আমি ঝামেলা অপছন্দ করি, আর রামিশা মাফ চাওয়াতে, সবার বোঝানোতে আমি সব মাফ করেছি। কিন্তু অদ্রিজা তোর বউ ছিল না, না তো তোকে পছন্দ করতাম। কেন করতো না বা কি হয়েছে সেদিন রেস্টুরেন্টে কি হয়েছে তা মনে করে দিতে হবে না। সিজন নিজের রাগ ধরে রাখতে পারলো না, কিছুটা চেঁচিয়ে বলে, অদ্রিজা, এই অদ্রি, কই তুই? আমি আগেই জানতাম তোর মাঝে ঘাপলা আছে। আমারে ভাল লাগে নাই, ভাল লাগছে আমার মামারে, কই তুই বের হ। চেঁচামেচিতে সাইফান একদমই শান্ত রইল। অদ্রিজা রুম থেকে সব শুনছে, তা সাইফান জানে। তাই কিছুক্ষণ তাকে থেকে শান্ত গলায় অদ্রিজাকে ডাকা, অদ্রিজা কাম আউটসাইড। ঢোক গেল অদ্রিজা। তারপর ভীতু মুখে রুম থেকে বেরিয়ে আসতে সবাই অদ্রিজার দিকে তাকায়। অদ্রিজা সবুজ রঙের একটা শাড়ি পরা, সবাইকে দেখে মাথায় কাপড় তুলে নিয়ে সাত গলায় সালাম দিতেই সিজন গর্জে ওঠে, মাগি এমন ভদ্র সাজস, আমারে ভাল লাগে না, অথচ এক বাচ্চা সব বিবাহিত বেটা ভাল লাগে। নোংরা ভাষা শুনে চোখ মুখ খিঁচে ফেলে অদ্রিজা। সিজনকে আগে থেকে অদ্রিজা পছন্দ করে না, তবে সবাইকে চমকে দিয়ে শক্তপোক্তর চর পড়ে সিজনের গালে। সবাই চমকে যায়। সিজন এক চরে জায়গা থেকে সরে যায়, নাক থেকে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। আর সাইফান শক্ত গলে বলে, জাস্ট স্টপ ইউর ফাকিং শিট, মামি হয় তোর, সম্মান দিয়ে কথা বল। সিজন অবাক চোখে তাকিয়ে আছে, অদ্রিজা প্রতিক্রিয়াহীন চেয়ে আছে। ঘরের বাকিরাও অবাক। সাইফান যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে, তাকে দিয়ে এমন কথা বা এমন ব্যবহার কেউ আশা করেনি। সাইফান এগিয়ে এসে আবারও বলে, রামেশের সাথে কি করেছিস তা মনে করে দিতে হবে, আর তুই কখনো অদ্রিজাকে ডিজার্ভই করিস না। তাই অদ্রিজার ব্যাপারে তোর মুখ থেকে একটা কথা বের হলে ওই মুখ আমি কি করবো আমি নিজেও জানি না। বড় আপা চেঁচিয়ে উঠে বলে, সাইফান তুই আমার পোলাডারে এমনি থাপ্পড় মারলি, তাই এমন একটা মাইয়ের লাইগা, এমন একটা মেয়েই আমার বউ। বড় আপা, যে কেউ তার ব্যাপারে তার সাথে যা তা আচরণ করবে তা আমি চুপ করে দেখবো, তা ভাবলে খুব ভুল করেছ। এক ভুল দ্বিতীয়বার পছন্দ না আমার। আশা রাখবো কোনো ভুলের কথা বলছি তা তোমাদের মাঝে বোঝাতে হবে না। বড় আপা চুপ হয়ে যায়। সাইফানের মা কিছু বলার পূর্বেও গম্ভীর কণ্ঠে বলে, আপনারাও যদি বড় আপার মতো কিছু বলার ইচ্ছা থাকে তাহলে আপনি আসতে পারেন আম্মা। সাইফানের মা সব কিছু দেখছেন, বয়স হয়েছে, এতটুকু তো বুঝতে পারলেন। তাতে বুঝলেন তার ছেলে ভালো আছে। একজন মায়ের কাছে এর থেকে বড় কিছু হতে পারে না। তাই তিনি শান্ত গলায় বলে, আমি এমন কিছুই বলবো না। বৌমা, আমায় ধরো, আমি দাদু ভাইয়ের কাছে যাব। যার চলে যেতে ইচ্ছে করছে তারা যেন চলে যায়। কথাটা শুনে সাবরিনা অপমানিত বোধ করে। সে মাথা গরম অবস্থায় কি করে ফেলেছে নিজেও জানে না। তাই সে মাথা নিচু করে বলে, আমি সরি মেজো ভাই, হুট করে সিজনের হবু মানে অদ্রিজা ভাবিকে দেখে বেশি রিয়াক্ট করে ফেলেছি। তারপর অদ্রিজার দিকে তাকিয়ে বলে, আমি সরি ভাবি, সানাফের সাথে একটু দেখা করব। তারপর সবাই সানাফের কাছে রুমে চলে যায়। সাইফানের বড় আপা রাগ করে সিজনকে নিয়ে দরজার দিকে চলে যেতে যেতে বলে, যা করলি ঠিক করিসনি সাইফান। সাইফান শান্ত গলা বলে, যে যেটা ডিজার্ভ করে সে সেটাই পাবে, শুধু মনে রাখবে পাপ বাপকেও ছাড়ে না। সবাই চলে যেতে সাইফান রুমে চলে যায়। সেখানের পরিস্থিতি এখন স্বাভাবিক। তাই অদ্রিজা বলে, আপনারা বসুন, আমি চা কফি নিয়ে আনছি। কথাটা বলে রুম থেকে বের হতেই দরজায় বেল বাজে। অদ্রিজা নিজের রুমের দিকে তাকালো, এখন আবার কে এলো? তাই কপাল কুঁচকে তারপর দরজা খুলতেই সিজনকে দেখে ভরকে যায় আর বলে, আপনি? কথাটা বলার সাথে সাথে সিজন অদ্রিজার হাত চেপে ধরে আর বলে, খুব তেজ তোর তাই না? আমারে রিজেক্ট করে আমার মামারে বিয়ে করছিস, এই তেজ আমি বাইর করবো তোর, আয় আমার সাথে। অদ্রিজাকে টেনে টুনে বের করে নিয়ে আসে সিজন। অদ্রিজা ভীষণ মুচড়ামুচড়ি করতে করতে সিঁড়ির হ্যান্ডেল ধরে। তবে সিজন এত জোর জবরদস্তি করার কারণে অদ্রিজা ছটফটে উঠতেই অসাবধানতা বশত ধাক্কা লেগে যায়। মুহূর্তেই সব শান্ত। সিজন গড়িয়ে কতগুলো সিঁড়ি ডিঙিয়ে গেল বুঝতে পারল না অদ্রিজা। তবে ভয় পেয়ে গেল মেয়েটা। তাই দ্রুত আশপাশে তাকিয়ে দ্রুত নিজের বাসায় ঢুকে শ্বাস ফেলে শাড়ির আঁচল দিয়ে ঘামুচতে এক পুরুষালী গলায় প্রশ্ন ভেসে আসে, ওখানে কি করছেন? আপনি না চা কফি বানাতে এলেন?
চমকে যায় অদ্রিজা, তারপর ঢুকলে বলে, কিছু না, এমনি দেখতে এলাম দরজা ঠিকমতো আটকাচ্ছে কিনা। ওহ, দ্রুত আসুন, আম্মা আপনার সাথে কথা বলবে, আর আম্মার চায়ে সুগার কম দিন, তাই বলতে এসেছিলাম। আচ্ছা। কিছু সময় পর সাবরিনার ফোনে বড় অপার কল এলো, তা দেখে সবাই ওর দিকে তাকায়। সাবরিনা কল রিসিভ করতে চমকে যায়, তারপর ঢুকলে বলে, সিজন সিঁড়ি থেকে পড়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তোমরা কেউ কি যাবে? সাইফান একটু চমকা, তারপর কেন যেন অদ্রিজার দিকে তাকায়, তবে অদ্রিজা প্রতিক্রিয়াবিহীন বসে আছে, তাই সাইফান বলে, আমার শরীর ভালো লাগছে না, তোরা যা। সাবরিনা একবার অদ্রিজার পানে তাকায়, একবার মায়ের পানে তাকায়, তারপর সাবরিনা চলে যায়। সাইফান আর অদ্রিজা প্রতিক্রিয়াবিহীন ওর চলে যাওয়া দেখে। সবাই চলে যেতে সাইফানের আম্মা বলে, বিয়ে করেছিস কবে? সাইফান শান্ত চোখে মায়ের মুখ পরখ করে, অদ্রিজার পানে তাকায়, তারপর বলে, সিজনের বিয়ে হওয়ার কথা যেদিন সেদিন, মানে ভাগিনের বিয়ের দিনই মামার বিয়ে, তো ভাগিনের হবু বউ। কথাটা বলেই হেসে ফেলল। এতে অদ্রিজা আর সাইফান দুজনে একটু লজ্জা পেল। তারপর সাইফানের মা বলে, আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে কি ভেবেছিস? ভাবিনি এখন আম্মা, আপনারা চাইলে খুব শীঘ্রই আমি বাসায় যেয়ে তোর বাবার সাথে কথা বলবো, এখন আমার যেতে হবে। ভেবেছিলাম রামেশাকে দেখতে যাব, তবে এখন আর এত ঝামেলা দেখে মন টানছে না, আমি বরং বাসায় যাই, তুই আমায় একটু নিচে দিয়ে আয়। গড়িয়ে এসেছি যেতে পারবো, গাড়ি এনেছি যেতে পারবো। তারপর সাইফান সম্মতি জানিয়ে সাইফানের মাকে দিয়ে আসে। রাতে সাবরিনা কল দেয় সাইফানকে, তারপর জানায় সিজন আউট অফ ডেঞ্জার হলেও সে তার পিতৃত্ব ক্ষমতা হারিয়েছে। এই কথা শুনে সাইফান নিশ্চুপ ছিল। অদ্রিজাও পাশে ছিল, কথাটা শুনে সে উঠে যায় পাশ থেকে। সাইফান একটু আধটু কথা বলে কল কেটে দেয়, আর ভাবে সিজন সবসময় এইসব নিয়েই থাকতো, আর তার পরিণতি কতটা ভয়ঙ্কর। অথচ তার অগোচরে রয়ে গেল আর একটা সত্যি, অদ্রিজা যে কিনা তার মায়ের মতো একটা ভুল পথ বাছাই করেছে। তার মা যেমন আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের বাচ্চার কথা ভাবেনি, নিজের আবেগ ও ভুলকে প্রাধান্য দিয়েছে, অদ্রিজাও নিজে ভালো থাকা ও নিশ্চিন্তে থাকার জন্য পরোক্ষভাবে উস্কানি দিয়ে খুন করছে, আর একজন থেকে নিজের পিতৃত্ব ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। এটার দ্বারা এই প্রমাণিত যে স্বার্থপরতা মানুষকে বিপদগামী করে, হিতাহিত জ্ঞান শূন্য করে, ভালো থাকতে কতটা ভয়ঙ্কর রূপ দিতে পারে। 2 মাস পর আকাশে হালকা মেঘ, ছাদে লাইটিং ঝুলছে, একটা ছোট্ট আড়ম্বরহীন অনুষ্ঠান। সাইফান আর অদ্রিজা তাদের আনুষ্ঠানিক বিয়েটা সেরে নিচ্ছে। সানাফ সাদা পাঞ্জাবিতে দৌড়ে এসে মায়ের আঁচল ধরে বলে, মাম্মা আমার বউ। অদ্রিজা হাসতে হাসতে জবাব দেয়, আমি তোমার মাম্মা, কিন্তু এখন থেকে আমি তোমার পাপার বউ। সানাফ মুচকি হাসে, আর সাইফান ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলে, আমরা দুজনেই এখন তোর, ভাগ করবি না কাউকে। 6 মাস পর একটা বিকেল, অদ্রিজা বারান্দায় বসে চা খাচ্ছে, চুলে হালকা তেল, ঢিলে ঢালা কামিজে তার গা জড়িয়ে থাকা মাতৃত্বের ছোঁয়া। সাইফান এসে পাশে বসে চায়ের কাপ নিয়ে, শরীর কেমন আজ? বমি একটু কমেছে, বেবিটা খুব বিরক্ত করছে, সারাদিন ঘুমাতে মন চায় না। তাই তো লাগছে, আপনার মুখটা আগের থেকে অনেক শান্ত। আপনি কি আমাকে বিরক্তকর মোটা বলতে চাইছেন? না, আমি বলছি আপনাকে এখন মার মতো দেখাচ্ছে। অদ্রিজা হাসে, মা হসি ভাবতেই কেমন লাগছে। এবার আপনার কোলের বাচ্চা থাকবে, পাশে আমি, সানাপ আমাদের বাচ্চাদের ভাই হবে, ঠিক আগলে রাখবেন। 5 মাস পর সাইফান রাতছে রান্নাঘরে, ডিম খিচুড়ি আর পুঁই শাক। অদ্রিজা হেঁটে এসে হালকার আগে বলে, আপনি রান্নাঘরে ঢুকেছেন কেন? আমি ঠিক আছি, আপনি এখন শুধু আমার না, দুজনেরই দায়িত্ব, আপনাকে কিছু দিয়ে ক্লান্ত হতে দেব না। অদ্রিজা কিছু সময় চুপ রইল, তারপর হালকা কাঁপা গলায় ছলছল চোখে তাকিয়ে বলে, আপনি জানেন না সাইফান, আমি কতবার এমন একটা পরিবারের স্বপ্ন দেখেছি যেটা আমার মা কখনো পায়নি, আপনি সেটা করে দিচ্ছেন আমার জন্য। সাইফান হাত ধুয়ে এসে আলতোভাবে তাকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলে, আপনাকে শুধু ভালোবাসি না, আপনার অতীতের ভাঙাগুলো ভালোবাসি, কারণ সেগুলো না থাকলে আপনি এতটা মজবুত হয়ে উঠতেন না, আর না আমাকে এভাবে সামলে রাখতে পারতেন। রাত 2টা, হাসপাতালে সাদা আলোয় ভিজে উঠেছে সময়। সাইফান অপারেশন থিয়েটারের বাইরে হাঁটছে, পায়চারি করছে, নিচু গলায় বারবার শুধু একটা কথাই বলছে, সব ঠিক হোক প্লিজ, সব ঠিক হোক। প্রায় 3 ঘন্টা পর নার্স এসে জানায় মেয়ে হয়েছে, মা মেয়ে দুজনেই সুস্থ। সাইফান নিঃশ্বাস ছেড়ে দেয়, হাসে ভেঙে পড়ে, চোখে জল এসে জমে, কিন্তু মুখে হাসি ঢোক গিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এটাই বোধহয় তার প্রাপ্তি ছিল, তাই হয়তো আগের দিনগুলো এত বিভৎস ছিল। সব আল্লাহর দান, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। 1 বছর পর একটা ছোট্ট কেক, হরেক রকমের বেলুন দিয়ে সাজানো সারা বাসা। ছোট্ট বাবুর নাম রাখা হয়েছে অভ্রিকা। সানাপ বোনকে কোলে তুলে নেয়, আর অদ্রিজা হেসে বলে, বাবা, অভ্রিকা এখনো ছোট, তুমি ওর দাদা, আগলে রাখবে,
তাই তো? সানাব গম্ভীর মুখে হেসে ফেলে আর সাইফান মেয়েকে কোলে তুলে নিয়ে বলে, এই মেয়েটা আর তার মা আমার 2টা আশীর্বাদ। অদ্রিজা তাকে থাকে একটা পূর্ণ জীবন, যা শুরুটা ছিল ধ্বংস থেকে এখন দাঁড়িয়ে আছে ভালোবাসার আর সাহসের পাহাড়ে। এক বিকেল সাইফান, অদ্রিজা, সানাপ আর অভ্রিকা সবাই একসাথে বসে আছে ছাদে। বাতাসে শান্তি, চোখে প্রশান্তি। অদ্রিজা ধীরে সাইফানকে বলে, এই জীবনটা যেন থেমে না যায়, এভাবেই ভালোবাসা, বোঝাপড়া আর একসাথে থাকা চলুক সারা জীবন। সাইফান সম্মতি স্বরূপ চুপচাপ তার হাত ধরে। সাইফান পেছন থেকে হেসে বলে, আমি চকলেট খাবো আর বনুকে কোলে নিব। সবাই হেসে ওঠে। আকাশে সূর্য ডুবে যায়, কিন্তু ভালোবাসার আলো এক বিন্দু কমে না। এভাবেই চলুন বধুয়া আর তার ডক্টরের সাহেবের পথ চলা। সমাপ্তি। এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অনেক সুন্দর সুন্দর গল্প আসবে সামনে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।